সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য ফিন্যান্স ব্যাংকিং বিমা 13তম অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়টির নাম হলো কেন্দ্রীয় ব্যাংক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সাধারণত ব্যাংক বিমার ক্ষেত্রে, ব্যাংকিং এবং বিমা সেক্টরের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বদা একটি ক্রিয়েটিভ কোশ্চেন থাকে। আমরা সাধারণত ব্যাংকিং সেক্টর থেকে অনেক স্টুডেন্ট প্রশ্নগুলো অ্যান্সার করে, বিশেষ করে যারা ম্যাথমেটিক্সে একটু দুর্বল থাকে এবং অনেকে আছে যে ম্যাথমেটিক্স একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে সহজে অ্যান্সার করতে পারে না বা ভুল করে থাকে। তাদের জন্য এই অধ্যায়টি খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি। তাছাড়াও আমাদের যেহেতু ক পার্ট এবং খ পার্ট আলাদা আলাদা দুটি অপশন থেকে প্রশ্ন করে থাকে, যার কারণে যদি আমরা এই পার্ট থেকে আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারি, কারণ এই পার্ট থেকে আমাদের অবশ্যই কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয়। আর তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক একটি সহজতম এবং ইজি একটি অধ্যায়। এই অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে স্পেসিফিক, আমরা যে সমস্ত উপাদানগুলো থেকে সবসময় সর্বদা প্রশ্ন এসে থাকে। আজকে আমরা সেই অধ্যায়ের এবং সেই ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের প্রি টেস্ট, টেস্ট এগুলোর সামনে তোমাদের ফাইনাল পরীক্ষার অনেকটা সময় চলে আসছে। সো তোমাদের এখনই প্রিপারেশন নেওয়ার সময়। তোমরা মনোযোগ দিয়ে যদি এই ক্লাসগুলো করো তাহলে তুমি ইনশাআল্লাহ সকল প্রশ্নের সমাধানগুলো তুমি সহজেই পাবে। আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের যে সকল উপাদানগুলো। এক নম্বর হলো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক পৃথিবীতে কেন্দ্রীয় ব্যাংক সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ছিল, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, জাস্ট এই সম্পর্কে আজকে কথা বলবো। 2 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, অর্থাৎ একটি কেন্দ্রীয় ব্যাংক কেন সৃষ্টি হয়েছে এবং কি উদ্দেশ্যকে সামনে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে আমাদের জানতে হবে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হয়। আসলে কেন্দ্রীয় বলতে কি বোঝায়? কেন্দ্রীয় বলতে বোঝাচ্ছে যে কোনো জিনিসের একটি অফিস বা একটি ব্যাংকের কেন্দ্রীয় একটি শাখা থাকে, যেখান থেকে সমস্ত ব্যাংক পরিচালিত হয়ে থাকে। তারপর হলো যেটা যে কোনো কাজের একটি কেন্দ্রীয় শাখা থাকে, যেখান থেকে সব কিছুই লিডিং হয়ে থাকে, নির্দেশনা দিয়ে থাকে। অনুরূপভাবে কেন্দ্রীয় ব্যাংক একটি ব্যাংক যেটা সমস্ত দেশের ব্যাংকগুলোকে লিডিং দিয়ে থাকে এবং সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের প্রত্যেকটি দেশেই একটি করে নির্দিষ্ট থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক একাধিক হয় না, কেন্দ্রীয় ব্যাংক একটি হয়ে থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। আর সর্বপ্রথম, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সর্বপ্রথম কোন দেশে চালু হয়, ফার্স্টে এই সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার তোমাদের। সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টি হয়েছিল ইংল্যান্ডে। ব্যাংকটির নাম ছিল যাকে বলা হয়ে থাকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। তোমাদের পরীক্ষা প্রায় আসে যে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক কাকে বলা হয়। সো প্রিয় শিক্ষার্থী, মাদার অফ সেন্ট্রাল ব্যাংক হলো ব্যাংক অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের যে ব্যাংকটা আছে ওই ব্যাংকে ইংল্যান্ডের যে ব্যাংক, অর্থাৎ ইংল্যান্ডে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের প্রচলন হয়েছিল। সো প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম যে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ব্যাংক অফ ইংল্যান্ড। এটি 1694 সালে, আমি যে সালটি আবার উল্লেখ করে থাকি, 1694 সালে ব্যাংক অফ ইংল্যান্ড সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে থাকে। তারপর থেকে বিভিন্ন দেশে যেমন ব্যাংক অফ বার্সেলোনা, হিন্দুস্তান ব্যাংক যেমন 1770 সালে, তারপর হলো এটা হলো উপমহাদেশের সর্বপ্রথম ব্যাংক ছিল। তারপরে হলো ব্যাংক অফ সুইডেন। এরকম বিভিন্ন ধরনের ব্যাংক আস্তে আস্তে সৃষ্টি হয়েছিল। তবে ব্যাংক শব্দটি সর্বপ্রথম এসেছিল চায়না থেকে, অর্থাৎ চীন থেকে। শানসি নামক একটি ব্যাংক ছিল। আর ব্যাংক শব্দের অর্থ হলো টুল অথবা লম্বা টুল, অথবা স্তূপ বলা হয়ে থাকে, যাকে বলা হয়ে থাকে স্তূপ অথবা নদীর কিনারা। এই বিভিন্ন ধরনের অর্থায়ন করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি ফার্স্টে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে যাব। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা
যদি দিতে চাই, আসলে বেসিক্যালি হলো কেন্দ্রীয় ব্যাংকের 4টি কথা মনে রাখতে পারলে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দেওয়া যায়। একটি হলো সর্বদাই আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে সরকার। তাহলে আমরা যদি সংজ্ঞাটা দিতে চাই তাহলে সরকার কর্তৃক আহ, অথবা এরকম হতে পারে যে জনকল্যাণের জন্য সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই স্মার্টলি সংজ্ঞাটি দিতে পারো, ছোট্ট একটি সংজ্ঞা যেটা দ্বারা তুমি পূর্ণাঙ্গ মার্ক পেতে পারো। সেটা হলো, আমি আবার বলি, জনকল্যাণের জন্য, কারণ কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হলো জনগণের উন্নয়ন করা, একটি দেশের অর্থনৈতিক অবকাঠামোর দিক থেকে অগ্রসর করে নেওয়া, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের একটি লক্ষ্য। যার কারণে আমি যদি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটি এরকম হবে যে জনকল্যাণের জন্য সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত। তাহলে 1 নম্বর হলো জনকল্যাণ, 2 নম্বর সরকার কর্তৃক পরিচালনা করা, 3 নম্বর সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান, কারণ ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান। তাহলে সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আজকের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে না, এখান থেকে তোমরা শিখতে পারবে। আমরা 2 নম্বর যাই। এটা ছিল আমাদের ফার্স্ট কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। আমরা যাচ্ছি পরবর্তী, দেখো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, অর্থাৎ কেন একটি কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টি করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কোনো কাজ, আমরা যখন একটি স্কুলে যাই আমাদের একটা উদ্দেশ্য থাকে কেন স্কুলে যাচ্ছি। আমরা যখন খেতে যাই, খাওয়ার ক্ষেত্রে আমাদের একটা উদ্দেশ্য থাকে। সো পৃথিবীর ব্যাংক সৃষ্টি হয়েছে, সে আবার ব্যাংকের মধ্যে আবার কেন কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টি হয়েছিল তারও একটা উদ্দেশ্য রয়েছে। সো আমি এখানে স্পেসিফিক অনেকগুলো তথ্য দিয়েছি, আমি জাস্ট প্রথম থেকে এক একটি উপাদান নিয়ে আলোচনা করব। 1 নম্বর বলছে মুদ্রা বাজার গঠন। এখন আমাদের জানতে হবে বাজার কত ধরনের, আহ, বাজার বাজার কয় ধরনের, এটা ফার্স্ট জানতে হবে। আমরা জানি সাধারণত বাজার হলো 2 ধরনের, একটি হলো মূলধন বাজার, একটি মুদ্রা বাজার। তাহলে বাজার যেহেতু 2 ধরনের, তার নিয়ন্ত্রণও 2 ব্যক্তি করে থাকে। যেহেতু মুদ্রা বাজার আমাদের জানতে হবে, মুদ্রা বাজার হলো একটি স্বল্পমেয়াদী বাজার আর মূলধন বাজার হলো একটি দীর্ঘমেয়াদী বাজার। তাহলে আমরা যদি মুদ্রা বাজার, তাহলে বোঝা যাচ্ছে কি, যে সকল বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটি অর্থাৎ আর্থিক সম্পদগুলো ক্রয় ও বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলা হয়ে থাকে। মুদ্রা বাজারের ভিতরে যদি আমি বলতে চাই, যেমন ট্রেজারি বিল, এটা একটি স্বল্পমেয়াদী বাণিজ্যিক পত্র। তারপর হলো যেটা প্রতিজ্ঞাপত্র, প্রত্যয়নপত্র, এরকম জাস্ট আমাদের লেটার অফ ক্রেডিট যাকে বলা হয়ে থাকে, এই সকল পত্রগুলো যে বাজারে ক্রয় বা বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলা। সো একটি দেশের মুদ্রা বাজার যদি নিয়ন্ত্রণ না থাকে, একটি দেশের মুদ্রা বাজার যদি সঠিক মতো পরিচালনা না করে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের দিকে যাবে। যার কারণে মুদ্রা বাজার গঠন। সো প্রিয় শিক্ষার্থী, মুদ্রা বাজার গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অন্যতম ভূমিকা পালন করা থাকে, কারণ একটি ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান চলার ক্ষেত্রে অর্থের প্রয়োজন পড়ে, ইনিশিয়াল অর্থের প্রয়োজন পড়ে। তাৎক্ষণিক অর্থের যোগান দেওয়ার জন্য মুদ্রা বাজার একটি গুরুত্বপূর্ণ অপশন বা গুরুত্বপূর্ণ একটি সেক্টর, যার কারণে মুদ্রা বাজার গঠনে কেন্দ্রীয় ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক উন্নয়ন এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ভূমিকা পালন করে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি মনে করি যে একটি ব্যাংক সাধারণত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে, বাট সেই ঋণের ক্ষেত্রে যে সুদের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে সে আর্থিক প্রতিষ্ঠান আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। তারপরে হলো এইভাবে যখন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যাংক বা বিমা প্রতিষ্ঠানগুলো যখন ঋণ দিয়ে থাকে, তখন ঋণের সুদের হারটা নির্দিষ্ট করে দেয়, যার মাধ্যমে একটা প্রতিষ্ঠান সহজেই ঋণ গ্রহণ করার ক্ষেত্রে সুবিধা গ্রহণ করতে পারে, যাতে করে প্রতিষ্ঠানের বিপর্যয় না পড়ে, প্রতিষ্ঠান যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে কাজ করে থাকে। তাছাড়া দেশের অবকাঠামো উন্নয়ন করে, দেশের রাস্তাঘাট, শিল্প কারখানা, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তার মাধ্যমে সরকার একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কাজ করে থাকে, আর এই সকল সরকারকে সহযোগিতা করে থাকে সরাসরিভাবে কেন্দ্রীয় ব্যাংক। 3 নম্বর বলছে নোট ও মুদ্রার প্রচলন। প্রিয় শিক্ষার্থী,
আমরা জানি আমরা সাধারণত অর্থনীতি যে সকল কর্মকাণ্ডগুলো করে থাকি, লেনদেনগুলো করে থাকি, সবগুলোই মূলত মুদ্রার মাধ্যমে এবং নোটের মাধ্যমে। তো এই সকল মুদ্রাগুলো অর্থাৎ দেশের প্রয়োজন অনুযায়ী মুদ্রার প্রচলন করে থাকে, আবার মুদ্রা সংরক্ষণও করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা হলো বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করা। এটা একটি ইম্পর্টেন্ট টপিক। আমরা যখন একটি দেশের সাথে অন্য একটি দেশের মুদ্রা বা আমদানি এবং রপ্তানি করতে চাই, তখন আমরা সাধারণত ডলারের বিনিময়ে অথবা দিনারের বিনিময়ে অথবা পেসো যাকে বলা হয়ে থাকে তার বিনিময়ে আমরা কি করে থাকি, আমাদের টাকার বিনিময় করে থাকি। অর্থাৎ একটি দেশের অর্থের সাথে মুদ্রার সাথে এই দেশের মুদ্রার ক্রয় ক্ষমতাটা কতটুকু হতে পারে। যেমন আমরা জানি আমেরিকার $1 সাথে বাংলাদেশের $82 বা 78 টাকা অথবা 81 টাকা, অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন করে, মাঝে মাঝে চেঞ্জ হয়ে থাকে। এই যে একটি দেশের মুদ্রার সাথে অন্য একটি দেশের মুদ্রার যে আদান প্রদান হচ্ছে, তখন যে হারটা নির্ধারণ করা থাকে, যে হারটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তো এরকম বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট টপিকস হলো দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। এটা একটি খুবই ইম্পর্টেন্ট টপিকস। দেশের মুদ্রার মানটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? আমরা জানি দেশের মুদ্রামান নিয়ন্ত্রণ করার জন্য সরকার বিভিন্ন ধরনের বা সরকার বা কেন্দ্র বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করে থাকে। যেমন যেমন মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এই দুইটাই কিন্তু একটি দেশের জন্য কোনোটাই ভালো নয়। যার কারণে মুদ্রাস্ফীতি হলে যেমন মুদ্রার মান চেঞ্জ হয়ে থাকে, মুদ্রা সংকোচন হলেও চেঞ্জ হয়ে থাকে। মুদ্রাস্ফীতির কারণে অর্থের সরবরাহ বেড়ে যায়, যার কারণে মানুষের মধ্যে অশুভ প্রতিযোগিতা সৃষ্টি হয়। আর এই সকল ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে। তখন কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট কৌশলের মাধ্যমে বাজার থেকে অর্থের সরবরাহটা কমিয়ে দেয় এবং মুদ্রার মান নিয়ন্ত্রণ করে থাকে। আবার মুদ্রা যখন সংকোচন হয়, তখন সাধারণত মানুষের কাছে অর্থ থাকে না, বাট পণ্যের সরবরাহ থাকে, তখন মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যাকে বলা মুদ্রার সংকোচন। এই সময় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশলের মাধ্যমে অর্থ সরবরাহ করে। সাধারণত এটা 3টি কৌশল আছে, আমরা এর আগে পড়েছিলাম। একটা হলো ব্যাংক হার নীতি, ব্যাংক জমার হার নীতি, আর একটা হলো খোলা বাজার নীতি। এই 3টি কৌশলের মাধ্যমেই কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বেসিক্যালি ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো জাস্ট আমরা ইন্টারমিডিয়েটে ডিটেলস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিকস হলো আমরা অর্থনৈতিক উন্নয়ন, নোট মুদ্রার প্রচলন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, দেশের মুদ্রামান নিয়ন্ত্রণ। আমরা ইনশাল্লাহ পড়ব এখন ব্যাংকসমূহের ব্যাংকার। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস, যে ব্যাংকসমূহের ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংককে কেন বলা হয়। আমরা জানি একটি বাণিজ্যিক ব্যাংক যখন সাধারণত যখন খুলতে চায় বা ওপেন করতে চায়, স্টার্ট করতে চায়, তখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগে। কারণ কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট একটা নীতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকে অনুমোদন দিয়ে থাকে। তার ভিতরে যেমন আছে যে নিরাপত্তা হিসেবে একটি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে সর্বপ্রথম 400 কোটি টাকা জমা রাখতে হয়। তারপরে হলো যখন জনগণকে ঋণ দিয়ে থাকে, তখন ঋণের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বা বাণিজ্যিক ব্যাংকে রাখতে হয়। এই সকল নিয়ম নীতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কীভাবে সুচারুভাবে পরিচালনা করবে, কিভাবে বাণিজ্যিক ব্যাংক তার অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে জনগণকে কোনোভাবে যেন প্রতারিত না করতে পারে, এই জন্য বিভিন্ন ব্যাংকসমূহ লাগাম ধরে রাখার জন্য, আটকে ধরে রাখার জন্য অন্য সকল ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট শর্তে অনুমোদন দিয়ে থাকে। যার কারণে তাছাড়া হলো একটি বাণিজ্যিক ব্যাংকের যখন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়, তারল্য যখন সংকট সৃষ্টি হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সর্বশেষ ঋণ নিয়ে থাকে। এটাকে বলা হয় ঋণ দানের শেষ আশ্রয়স্থল। যার কারণে যেহেতু সকল ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেয় এবং সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট নিয়ম এবং নীতির মাধ্যমে পরিচালিত হয়, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের 8 নম্বর ইম্পর্টেন্ট টপিক হলো ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংক ঋণ দুইভাবে নিয়ন্ত্রণ করে। একটা হলো দুইভাবে না, 3ভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এক নম্বরটা হলো যেটা
ব্যাংক হার নীতি। ব্যাংক হার সাধারণত ব্যাংক হার কাকে বলে? ব্যাংক হার হলো যে একটি বাণিজ্যিক ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে যায়, তখন যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ব্যাংক হার। আর এই ব্যাংক হার সাধারণত 5% হয়ে থাকে। এই 5%কে হ্রাস অথবা বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ। এইভাবে ব্যাংক হার নীতি কি, জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি। আমাদের এটা ইন্টারমিডিয়েট ডিটেলস সিলেবাস আছে। সেটা হলো একটি ব্যাংক যখন জনগণের কাছ থেকে ঋণ নেয়, তখন ঋণের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। আর এটা সাধারণত 19.5% হয়ে থাকে। এই সকল 19.5%কে হ্রাস অথবা বৃদ্ধি করার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আরেকটা হলো খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বলতে বিভিন্ন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন আর্থিক সিকিউরিটি যেমন বন্ড, ডিবেঞ্চার, শেয়ার ইত্যাদি বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা ইনশাল্লাহ এগুলো ইন্টারমিডিয়েট ডিটেলস আলোচনা করব। পরবর্তীতে টপিক হলো সরকারকে পরামর্শ প্রদান। আমরা জানি একটি সরকার কোন ধরনের অর্থনীতি বাস্তবায়ন করবে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করবে, এবং একটি সরকারের যে সকল আর্থিক বাজেট আছে সে বাজেটকে পূর্ণাঙ্গভাবে সহায়তা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং সরকার কোন নীতি বাস্তবায়ন করবে অর্থনীতির ক্ষেত্রে, সেই নীতিগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। এবং বিভিন্ন ধরনের গঠনমূলক পরামর্শ, যেটা দ্বারা সরকারের উন্নতি এবং দেশের উন্নয়ন হবে, সেই ব্যাপারে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। জাস্ট এগুলো আমাদের সরকারকে এইভাবেই বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। পরবর্তী বলছে মূল্যস্তর স্থিতিশীল রাখা। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল্যস্তরের ব্যাপারে আমরা বলছিলাম যে মূল্যস্তর দুই ধরনের, একটা হলো মুদ্রাস্ফীতি আর একটা মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতি হলো যখন বাজারে অর্থের সরবরাহ অনেক বেশি বেড়ে যায়, তখন মুদ্রাস্ফীতি হয়, তখন মুদ্রার মূল্যটা কমে যায়। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি একটি বাজারে একটি অথবা একজন ব্যক্তি আম বিক্রেতা, কিন্তু ক্রেতার পরিমাণ অনেক বেশি, তখন সাধারণত আম বিক্রেতা অটোমেটিকলি যখন দেখবে যে তার পণ্যের চেয়ে চাহিদার পরিমাণ অনেক বেশি, তখন আমের দাম প্রচুর বেড়ে যাবে। তখন যাদের কাছে অর্থের সরবরাহ অনেক বেশি আছে, তারা অস্বাভাবিকভাবে আমের দাম দর করবে। অর্থাৎ 120 টাকার আম 130 টাকা, 140 টাকা, 150 টাকা, এইভাবে যার অর্থের সরবরাহ যত বেশি, সে তত বেশি কী করবে? দাম দর করে স্বাভাবিক মূল্যের চেয়ে অস্বাভাবিক মূল্যের দিকে নিয়ে যাবে। যার কারণে যার অর্থ থাকবে সে তার অর্থের এক ধরনের ক্ষমতা দেখাবে, আর যার অর্থ নেই সাধারণত সে আস্তে আস্তে তার ক্রয় ক্ষমতাগুলো হারাবে। এটা একটি বাজারের জন্য কখনোই ভালো না। আর এটাকে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে, যাতে করে কোনো বস্তুর মূল্য কোনোভাবেই যেন হ্রাস অথবা বৃদ্ধি দুইটি না করতে পারে, স্থিতিশীল অবস্থা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আছে জনগণের কল্যাণ করা। কেন্দ্রীয় ব্যাংক জনগণের কল্যাণ বিভিন্নভাবে করে। যেমন আমরা জানি সরকারের যতগুলো আর্থিক বাজেট বা আর্থিক নীতি আছে সবগুলাই কেন্দ্রীয় ব্যাংক বাস্তবায়ন করে থাকে। যেমন বিভিন্ন রাস্তাঘাট, তারপর হলো বিভিন্ন হসপিটাল, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ডিফেন্সের যত কাজ আছে, অর্থাৎ দেশের অর্থনীতি, দেশের মানুষের জনগণের কল্যাণের জন্য, দেশের মানুষের সেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে থাকে এবং বিভিন্ন ধরনের অর্থায়ন করে থাকে, যার মাধ্যমে জনগণ শান্তিতে থাকে, জনগণের কল্যাণ হতে পারে। তাছাড়াও কেন্দ্রীয় ব্যাংক হলো একটি অমুনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠান, যার কারণে এই অমুনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হলো জনগণের কল্যাণ করা। আর যে বাবা জনগণ সুবিধা পায় সেই চিন্তা সবসময় করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের লাস্ট দুটি টপিকস আছে। একটা হলো সম্পদের সুষম বন্টন। আমাদের অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটি কথা বলছেন যে পৃথিবীতে খাদ্যের অভাব নেই, বাট খাদ্যের সুষম বন্টনের অভাব রয়েছে, যার কারণে অনেক মানুষ না খেয়ে থাকে, অনেক মানুষ অর্থের প্রাচুর্যের প্রভাব বা প্রতিপত্তি বা অহংকার দেখা, যার কারণে এই সম্পদের সুষম বন্টন হলে বাংলাদেশের দারিদ্রতার হার থাকবে না।
যার কারণে এই সম্পদকে সুষমভাবে বন্টন করা হবে, যাতে করে ধনীরা ধনী হতে যেন না পারে, গরিবরা যেন আবার গরিব হতে না পারে, যাতে করে গরিবরা এবং ধনীদের মধ্যে একটি সমতা বিরাজ করতে পারে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমাদের সর্বশেষ টপিক হলো মূলধন গঠন সহায়তা করা। আমরা জানি একটি দেশের মূলধন গঠনের ক্ষেত্রে ব্যাংক হলো অন্যতম ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে যেমন ব্যাংক জনগণের ছড়িয়ে ছিটিয়ে অলস পড়ে থাকা অর্থগুলো সংগ্রহ করে, আর সেই সংগৃহীত অর্থগুলোকে দেশের অবকাঠামো নির্ণয় করার ক্ষেত্রে, দেশের বিজনেস বাণিজ্য করার ক্ষেত্রে, দেশের স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষেত্রে, একটি দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, বিভিন্ন সেবামূলক সেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যাংক কী করে থাকে, একটি নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করে থাকে। এতে করে দেশের উন্নয়নের করার ক্ষেত্রে দেশের মানুষের কর্মসংস্থান হয়ে থাকে, দেশ আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগোতে থাকে। এভাবে একটি দেশের মূলধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, অথবা বিভিন্ন ব্যাংকগুলো কিভাবে জনগণের কাছ থেকে অর্থ নেবে, কী হারে, কী সুদের হারে অর্থ নেবে, সে অর্থটা কত কত পার্সেন্ট বিনিয়োগ করবে, কত পার্সেন্ট তারল্য হিসেবে রাখবে, সেই ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে থাকে। এভাবে একটি দেশের মূলধন গঠন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমার লেকচার। আজকে এই লেকচারের মধ্যে কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে